পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আসলে আমাদের বাংলাদেশে অবস্থিত। একটা জঙ্গল যেখানে প্রতি পদে পদে রয়েছে রহস্য, ভয় এবং বিস্ময়। শুনতে পাবেন বাঘের গর্জন, নদীতে দেখতে পাবেন অন্ধ ডলফিন এবং গাছগুলো শ্বাস নেয় ভিন্নভাবে। হ্যাঁ, এটাই আমাদের সুন্দরবন। সুন্দরবন নিয়ে বলতে গেলে প্রথমে আসলে বলতে হয় গাছ এবং নদী হলো এর প্রাণ। আপনি জানেন কিনা সুন্দরবনের গাছগুলো কিন্তু মাটির নিচ দিয়ে নয়, বরং উপর দিয়ে নিঃশ্বাস নেয়, বা তাদের শ্বাস প্রশ্বাস চলে মাটির উপরে। যে তাদের কাটার মতো দেখতে সুন্দর সুন্দর শ্বাসমূল বলা হয়, সেগুলোর মাধ্যমে। সুন্দরবনের নদী খাল প্রতিদিন জোয়ার ভাটার সঙ্গে বদলে যায়, তাই এই বনকে বলা হয় জল এবং সবুজের অঙ্গরাজ্য। সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম 5 জন। সুন্দরবনের যাত্রা শুরু হয় মূলত আমাদের রাত 11টায় কল্যাণপুর টিকিট কাউন্টার থেকে বাসে উঠি। বাসের পরিবেশ সম্পর্কে কি বলবো, অ্যাজ ওয়েল এজ আমি যেটা দেখাই। আমরা ঢাকা থেকে রওনা দিয়ে খুলনায় পৌঁছাতে প্রায় আমাদের সকাল হয়ে যায়। ঢাকা থেকে সরাসরি সোনাডাঙ্গা এসে আমরা ভুল করছি, আমাদের নামতে হতো কাটাখালী। সোনাডাঙ্গা নেমে এখানে যে এরকম বাসে করে আমাদের যেতে হবে হলো আপনার মংলা থেকে দেন বোটে করে আমাদের যে সুন্দরবনের রিসোর্ট আছে, রিসোর্টে আমাদের পৌঁছাতে হবে। তো আমরা এখান থেকে ভাড়া নিয়েছি সোনাডাঙ্গা থেকে হলো 110 টাকা। সোনাডাঙ্গা থেকে রাস্তার দুই পাশে সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে কখন যে আমি মংলা পৌঁছে যাই। আমি রাস্তা যদি একবার ঘুমিয়ে পড়েছিলাম, তবে মোটামুটি আমার কাছে মনে হয় 1 ঘন্টার মতো সময় লেগেছিল, 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট এরকম। এবং মংলা যেতে আমরা রাস্তার দুই পাশে অনেক চিংড়ির ঘের বা চিংড়ি যেখানে লালন পালন করে শুরুতে, সেটা দেখতে পেয়েছিলাম। এখন আমরা আছি মংলা, সোনাডাঙ্গা থেকে মংলায় আসছি। ও আমাদের ভাই, ও শেট এখান থেকে আমাদের এই যে এরকম ক্রুজে করে নিয়ে যাবে আমাদের রিসোর্টে। এখানে যে দোতলা ক্রুজগুলো আছে, ক্রুজ বা এর কি বলে, ট্রলারই বলেন, এখান থেকে আমাদের নিয়ে যাবে। ওনারা ক্রুজ বলছে। যাই হোক, খুব সুন্দর জায়গা, এক্সেপ্ট দিস। মংলার পারে আপনার যাত্রী ছাউনির জন্য সুন্দর সুন্দর এরকম ছোট ছোট ঘর করা আছে, যেগুলো মোটামুটি খুব সুন্দর বাতাস আসে। বাতাসের জন্য এখানে বসে থাকাও খুব মজা। সুন্দরবন যাওয়ার প্রথম ফিল এটাই যে এখানে বসে বাতাস খাওয়া। মংলা নদীর পাড়ে প্রায় 3 ঘন্টা অবস্থান করার পরে আমাদের বোট আসে আমাদেরকে নেওয়ার জন্য রিসোর্টে। এই জায়গাতে আমি দেখেন এই যে ডলফিন দেখতে পাই। ডলফিনটা একটা ডলফিন এখানে দেখতে পাই, পরে দেখলাম ওই পাশে যাওয়ার পরে ওরা 2টা ছিল। এই ডলফিনগুলো কিন্তু অন্ধ, তারা দেখতে পায় না, তারা কিন্তু মূলত শব্দের বেগে তারা পথ চলে। এটা হলো লোনা পানির ডলফিন মূলত বলা হয়। এই যে দৃশ্যটা সুন্দরবন ঢোকার সময় দেখছি, আলহামদুলিল্লাহ এইখান থেকেই মোটামুটি সুন্দরবনের ফিল নেওয়া শুরু হয়। এবং আমরা যাচ্ছিলাম সুন্দরবনের যে গ্রামগুলো আছে, গ্রামগুলোর ঠিক পাশ দিয়ে। অতঃপর সুন্দরবনের নদীর তীর ঘেঁষে আমরা যেতে থাকি সুন্দরবনের গহীনের দিকে। যতটুকু যাচ্ছিলাম ধীরে ধীরে আমাদের আমেজ বাড়তেছিল এবং আমাদের এই যে লোকালয়ের পাশে দেখতেছিলাম যে তারা নৌকা বানাচ্ছে, হয়তো বর্ষার যে প্রস্তুতিটা আগাম প্রস্তুতি হিসেবে নৌকা বানাচ্ছে। এবং এখানে যে বাড়িগুলো দেখতে পেলাম, আসলে থাকতে হলে সুখে আর কি লাগে। এই যে বাড়িতে এরা অসুখে আছে বলে আমার মনে হয় না, বা হয়তো কষ্ট আছে, কিন্তু আমি এই সুন্দরবনের সময় কাটানোকালীন সময়ে আমার কাছে যতটুকু মনে হয়েছে, প্রকৃতির মাধ্যমে প্রকৃতির কাছে গিয়েই আসলে আসল সুখটা পাওয়া যায়। অরিজিনাল যে শান্তিটা, সেই শান্তিটা আসলে প্রকৃতির মাঝে। আপনি যাওয়ার সময় শুরুতেই দেখবেন এরকম ছোট ছোট রিসোর্ট আছে। নদীটা ঢোকার মুখেই যে রিসোর্টগুলো শুরু, এবং 2 সাইডে জঙ্গল অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা এখান দিয়ে যাচ্ছিলাম আর আমি অপেক্ষা করতেছিলাম কোথাও থেকে বাঘ আসে কিনা বা কুমির দেখা যায় কিনা। আমরা সামনে বলবো সেই গল্প। আমি এই বন জঙ্গলের যে ভিডিও করছিলাম, এতে আমি সম্পূর্ণ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে আসলে জঙ্গলের ভিউটা কীরকম আসে। আমি আপনাদেরকে কিছু ড্রোন শট দেখাবো, যেই শটের মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এই রিসোর্টগুলোর উপর থেকে কেমন দেখা যায়, অথবা জঙ্গলটাকে কিভাবে আমরা দেখেছিলাম পাখির চোখ। এই তো যেতে যেতে আমরা পৌঁছে যাই আমাদের রিসোর্টে। রিসোর্টটি ছিল খুবই সুন্দর, ম্যানগ্রোভ ভ্যালি।
ম্যানগ্রোভ ইকো রিসোর্ট বলে বা ম্যানগ্রোভ ইকো রিসোর্ট ভ্যালি। রিসিপশনটা খুব ভালোই সুন্দর ছিল, আমাদের রিসিভও করা হয় খুব ভালোভাবে। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে অরেঞ্জ জুস রেখেছিল। ঢোকার পরে গোলপাতার ঘরগুলো আমরা রেন্টে নিয়েছিলাম। এটা হলো আমাদের রুমের ভিউ। এই যে এই দরজা দিয়ে আমরা ঢুকে, এইটা হলো একটা গোলাকৃতির রুম। মূলত রুমের ভিতরে আপনি 2 জন বা 4 জন সর্বোচ্চ ঘুমাতে পারবেন। এসি সুবিধা পাবেন, কিন্তু এসি সুবিধাটা পুরোপুরি পাওয়া যায় না, কারণ উপরে হোগলা পাতা দিয়ে বেড়াটা দেওয়া, আর ওই যে চতুর্দিকে ফাঁকা থাকার কারণে এসির ঠান্ডাটা ওরকমভাবে পাওয়া যায়। আফটার ট্রাভেলিং সো ফার উই ফিল কমপ্লিটলি রিফ্রেশ আফটার ইটিং দেয়ার ফুড, বিকজ তাদের ফুড খুব ভালো ছিল। আই থিঙ্ক তাদের খাবার পরিবেশনাটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে। আমরা যাওয়ার সাথে সাথে মনে হয় প্রকৃতি চাচ্ছিল আমরা তাদের সাথে মিশে যাই, আমাদেরকে বৃষ্টির মাধ্যমে বরণ করে নিচ্ছে, এবং তখন তৈরি হয় আরো সুন্দর একটা পরিবেশ। চতুর্দিকে মেঘলা এবং জঙ্গলের মাঝখানে আমরা এখন আছি সুন্দরবনের একটু ভিতরে। দেখেন আপনারা জঙ্গলের যে আওয়াজটা হয়তো শুনতে পাচ্ছেন, খুবই চার্মিং মাশাআল্লাহ। জঙ্গল ঘুরে মোটামুটি অনেক টায়ার্ড ছিলাম। বিকালবেলা এই যে রিসোর্টের সামনে সুন্দর একটা ব্যালকনি ছিল, সেখানে বসে একটা চায়ের আড্ডা জমে। আর রাতের যে আমি একদম সলিড সাউন্ডাই দিছি, শুনতে পাচ্ছেন কিনা ঝিঝি পোকার আওয়াজ, খুবই 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 দারুণ মাশাআল্লাহ। পরিবেশটাই যেন সুন্দরবনের পাশে আছি এটা যেন বুঝাই যাচ্ছে, সাউন্ডই বলে দিচ্ছে। রাতে প্রতিটা কটেজ এবং ভিলা, ডুপ্লেক্স ভিলাগুলো যে আছে প্রত্যেকটা যে এত সুন্দর লাগে, জঙ্গলের সাথে এই বাড়িগুলো মনে হয় একদম খুব মিশে আছে। পরদিন সকালবেলা আমি খুব ভোরে উঠি। ভোরে উঠে সাধারণত আমি দেখার চেষ্টা করছিলাম জঙ্গলের যে সকালটা কীরকম হয়। রাতে তো উপভোগ করেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে। আমি জঙ্গলে তো এর আগে কখনো কাটাই নাই। আর জঙ্গল বলতে আসলে আমরা কিন্তু ইকো রিসোর্টে যেহেতু আছি একটা জঙ্গলের পাশেই, আর নদীর ওই পারে আসলে জঙ্গলটা মেইন পোর্শনটা, আমরা এই পাশে। সুন্দর একটা পরিবেশ, জেলেরা মাছ মারতেছিল এবং যে আবহাওয়াটা ছিল হালকা মেঘলা, ঠান্ডা একটি আবহাওয়া, এবং এই রিসোর্ট থেকে এই জায়গায় সকালবেলা 1 কাপ চা এবং আপনি জঙ্গলটা দেখছেন। ওই যে একটা টানেল দেখছেন, ওই টানেল দিয়ে মূলত জঙ্গল এক্সপ্লোর করতে আমরা বের হয়েছিলাম। তো জঙ্গল এক্সপ্লোর করতে বের হয়ে প্রথমেই আমরা সুন্দরী গাছ দিয়ে শুরু করেছিলাম, কারণ আমি বলেছি সুন্দরী গাছগুলোই সুন্দরবনের নামকরণের প্রধান। তো এই গাছগুলো মূলত নিঃশ্বাস নেওয়া হলো মাটির উপর থেকে, তাদের শ্বাসমূলের মাধ্যমে, অন্যান্য গাছের মতো নয়। 450টি নদী এবং খাল মিলে এই সুন্দরবনের অবস্থান, এবং এই সুন্দরবনটা আমাদের বাংলাদেশের একটি আপনি বলতে পারেন ঢাল হিসেবে কাজ করতেছে। আমি আগেও বলেছি, বিশেষজ্ঞরা বলেছে সিডর এবং আইলার হয়তো ক্ষতিটা এই সুন্দরবনের জন্যই আমাদের একটু কম হয়েছে, তা না হলে হয়তো বেশি হতে পারত। আর এই সুন্দরবনকে টিকিয়ে রাখা কিন্তু আমাদের নিজেদেরই দায়িত্ব। এবং আপনি হয়তো জানেন না, সুন্দরবনের বাঘেরা অন্য বাঘের মতো নয় পৃথিবীর। এরা কিন্তু সাঁতারে অনেক এক্সপার্ট, যার কারণে মাঝিরা আছে যারা মাছ মারে তারা কিন্তু 2 দিকে লক্ষ্য রাখতে হয়, এবং মোয়ালরা সাধারণত 2 দিকেই লক্ষ্য রাখতে হয়, নদীর পথেও এবং জঙ্গলের পথেও। কারণ বাঘ আপনার নদী পথেও আসতে পারে এবং জঙ্গলের পথেও আসতে পারে। এবং অবিশ্বাস্য হলো সত্য যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন প্রায় 3 কিলোমিটার দূর থেকে শোনা যায়। কল্পনা করুন যে রাতে আপনি বসে আছেন বা শুয়ে আছেন, ঠিক ওই টাইমে বাঘের ডাক ভেসে আসছে। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, সুন্দরবনের আমার কাছে জানা মতে সর্বোচ্চ রহস্যময় এবং অমীমাংসিত বিষয়, যেটাকে আমরা বলি পৌরভূত অথবা পৌরজিন, অথবা আপনি ভুলভুলাইয়া জিন বলতে পারেন। অনেকে বলে যে তাদের যে অ্যাবসেন্স কাজ করে না, ওই টাইমটুকুতে সে কি করতেছে বুঝতে পারে না, এবং অনেকেই এটার অ্যাটাকে পড়ে। এবং এখন আমি আপনাদের সামনে যেই গল্পটি তুলে ধরবো সেটি একদম সত্য ঘটনা, এবং পৌর আক্রান্ত হয়েছিল এমন ব্যক্তিরা যেটা ফেস করেছিল সেটাই তারা শেয়ার করেছে। মূলত তাদের কাছ থেকে এটা জানা, এবং এটার পুরো ক্রেডিট গোস টু মহসিনুল হাকিম ভাইয়ের। থ্যাঙ্কস টু মহসিনুল হাকিম ভাই। চলুন গল্পটা শুনে আসি, কি ঘটেছিল আসলে পৌর অ্যাটাকের সময় তাদের সাথে।
জঙ্গলে ভয় পাওয়ার কোনো অভিজ্ঞতা? না, ভয় পাওয়ার অভিজ্ঞতা নেই। আমার একটা ঘটনাই আছে, এটা এখনো আমি রহস্যটা বের করতে পারিনি। সেটা হলো কটকা আমি এসে যাচ্ছিলাম এই গেস্ট নিয়ে, ঠিক আছে। আপনার গানম্যানও ছিল, পুরনো গানম্যান, আপনার একজন গাইড ছিল বাদল নামে, এই টাইগার টিলা, টুরিস্টদের যে আমরা টিলা দেখাই। তো ওই যে জোয়ারের পানি উঠে গেছে, বেশ ওই পথটা বেশ পানি পানি একদম গোড়ালি পর্যন্ত পানি। আমরা 3টা লোক 40 মিনিটের উপরে প্রথম টিলাটাই আমরা খুঁজে পাচ্ছি না, যেটা আমাদের জন্য অবাস্তব, অসম্ভব অসম্ভব, এত পরিচিত জায়গা ওইটা। তো মজার ব্যাপার হলো ওইখান থেকে ঘুরপাক খাচ্ছি, আমি একবার বাদললে বলতেছি বাদল তুই সামনে যা, একবার গানম্যানের সামনে পাঠাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, কেউ খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে 40-45 মিনিট পরে আর করে তার পিছনের দিকে তাকাইছি, দেখি ওইখান থেকে ঘুরতেছি। কিন্তু সুন্দরবনে যে ভুট্টা বেশি দেখা যায়, তার নাম জানেন? পোড়ো। হ্যাঁ, তো পোড়ো হচ্ছে এক রকমের মানে বিভ্রান্ত করে, ভুলভুলাইয়া। ঠিক, এইটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি যে কারণ কি হতে পারে। এই যে সুন্দরবনটা, এটার যত্ন নিতে হবে আমাদের। ডলফিন, কুমির, হরিণ, এইখানে সবচেয়ে বড় যে সিন্ডিকেটটা হচ্ছে সেটা হলো মাছ এবং হরিণ নিয়ে। আমরা চেষ্টা করব এই সুন্দরবনে যাওয়ার পরে প্রথমে যেটা চেষ্টা করে সবাই যে আমাদেরকে হরিণ খেতে দাও। আসলে হরিণ না খেলে আপনি মারা যাবেন না, কিন্তু হরিণ খেলে হরিণ মারা যাবে। মানে এর যে সৌন্দর্যটা, এটা নেওয়ার চেষ্টা না করে আসলে নেওয়ার চেষ্টা করে যেটা নেওয়া যাবে না সেটা। আমি বলে বোঝাতে পারবো না কতটুকু ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ এই সুন্দরবন ট্যুরে। এখানে যে 350 প্রজাতির গাছ, 375 প্রজাতির প্রায় পাখি, 35টি প্রজাতির সরীসৃপ এবং 42টি প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী রয়েছে, এগুলো সম্পর্কে জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন। এটা কোনো কিছু খাওয়া বা এটাকে নেওয়া, এগুলো নেওয়া মনে হয় না সমীচীন হবে। আর আপনি হয়তো জেনে খুশি হবেন 1997 সালে ইউনেস্কো কিন্তু সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। অনেক বড় এক প্রাপ্তি, এবং সুন্দরবনের আয়তনও আমাদের যে বেশি পড়ছে, 60% প্রায় আমাদের মধ্যে, আর 40% আমাদের পাশের দেশ ভারতের অংশে পড়েছে। তো এর যত্ন নেওয়ার দায়িত্ব অ্যাজ এ নাগরিক আমার এবং আপনার। সুন্দরবনে আসার পথের যে রাস্তাটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ। এত সুন্দর হয়তো কোনো রাস্তা হতে পারে তা আমার জানা নেই, কারণ রাস্তার দুই পাশে সম্পূর্ণ খোলা মাঠে প্রায় হাজার হাজার গরু। আমি হাজার হাজার বলবো এর জন্য আমি এক পাশ আপনাকে দেখাতে পেরেছিলাম, এরকম প্রায় দুই পাশেই হাজার হাজার গরু তারা ছেলে লালন পালন করতেছে। এই যে জীবনযাত্রা, হয়তো এই জীবনযাত্রা ভালো থাকুক, এবং ভালো থাকুক আমাদের সুন্দরবন, ভালো থাকুক আমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা। যে যার অবস্থান থেকে এখানে ঘুরবো ফিরবো, বাট প্রকৃতির কোনো উপাদান নষ্ট করব না।